জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সচেষ্ট থাকবে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। এবং প্লট দুর্নীতির মামলায় হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর এক বক্তব্যে তিনি একথা জানান। বক্তব্যে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে তার সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। মাহমুদুর রহমানের রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তার সরকার কাজ করছে যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। আজ কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় UKM থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ কুয়ালালামপুরে UKM বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নাগেরি সেমবিলান দারুল খুশুস রাজ্যের সুলতান তুঙ্কু মুহরিজ ইবনে আল মারহুম তুঙ্কু মোনাউরিউর কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন প্রফেসর ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, এই স্বীকৃতি তাকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। গত বছর বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, শত শত যুবক একটি উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে। A future where everyone can live with dignity. গত বছরের জুলাই আগস্ট ছাত্র আন্দোলন আমাদের জাতীয় পরিচয়ের একটি নতুন অর্থ দিয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা দিয়েছে। এমন একটি ভবিষ্যৎ যেখানে সবাই মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে, ভয়, বৈষম্য এবং অবিচার থেকে মুক্তি পাবে। এদিকে নতুন বাংলাদেশ করতে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেন, নতুন বাংলাদেশ এমন হবে যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, অর্থনীতি হবে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রত্যেকে সমান সুযোগ পাবে সফল হওয়ার জন্য। And giving power back to the rightful owners, the people of the country. অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের একটি সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, দুই দেশ সবসময় দৃঢ় সম্পর্ক ভাগাভাগি করেছে, যা গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বিনিময় এবং উন্নতির যৌথ স্বপ্নের উপর। এছাড়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করায় মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদির ও UKM বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সুফিয়ান জুসো উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান, বিজয় টিভি নিউজ ডেস্ক। আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সংস্কৃতির পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচন আয়োজন করতে চায় সরকার, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে। এই স্কিমে কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। সর্বজনীন পেনশন নিয়ে আরও ব্যাপক প্রচারের উপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন অংশ নিচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশও দেন উপদেষ্টা। কালো টাকা যেটা আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেখানে ক্লিক করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট করা হচ্ছে এবং দেখি এটা এখন আমাদের সময় আসে না, এটা নির্বাচন কমিশন কীভাবে ইসে করবে। তবে আমরা উই আর ওয়াচিং ইট, যে কালো টাকা যাতে এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বুধবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। বলেন, অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের সহায়তা খুবই প্রয়োজন। তাদের সৃজনশীলতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে। সচিব আরও জানান, এআইয়ের যুগে অপতথ্য, গুজব খুব দ্রুত ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব রোধে কাজ করার তাগিদ দেন তিনি। আমাদের সামনে বিশাল একটা কর্মযজ্ঞ আছে। আপনারা জানেন যে আমাদের নির্বাচন কালীন একটা সময় আসছে সামনে, এবং অলরেডি আমরা বিভিন্ন সভা করেছি এবং এখানে কিন্তু তথ্য মন্ত্রণালয়ের একটা বিশাল বড় কাজ রয়েছে এবং আমাদের চিফ উপদেষ্টা মহোদয়ের এখান থেকে নির্দেশনা এসছে। অলরেডি আমরা তথ্য সেল গঠন করব, আমরা বিভিন্ন সভায় যাচ্ছি, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। আমাদের মন্ত্রণালয়েও আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাথে অচিরেই আমাদের উপদেষ্টা মহোদয় বসতে যাচ্ছেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ কিন্তু কখনোই সম্ভব না। আপনারা কিন্তু এই নির্বাচনের বিষয়গুলো অতীব গুরুত্বের সাথে, একদম অতীব জরুরিভাবে, নিরপেক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে করবেন। এইবারের নির্বাচন হবে সবচাইতে এমন একটা নির্বাচন, যে নির্বাচনটা মানুষ যেন চিন্তা করে যে এরকম একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনটা আমরা আসলে দেখতে চাই, মডেল একটা নির্বাচন আমরা দেখতে চাই সামনে। পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে বিশেষ জজ আদালত 4-এ এই সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা সালাহ উদ্দিন আফনান জান্নাত কেয়া ও ASM রাশেদুল হাসান। আগামী 28শে আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। পৃথক 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা এবং পরিবারের 4 সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদ উল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার ও রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 18 জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ দেন। আশুলিয়ায় 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই শুনানি শেষে আদেশের জন্য আগামী 21শে আগস্ট দিন ধার্য করেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন এই মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুপুর 3টার আগে শেষ হয় এই সাক্ষ্য গ্রহণ। এদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন শহীদ মোহাম্মদ ইয়াকুবের চাচা শহীদ আহমেদ। এর আগে সাক্ষ্য দিয়েছেন ইয়াকুবের মা রহিমা আক্তার। এরপর সাক্ষ্য দেন শহীদ ইসমামুল হকের ভাই মোহাম্মদ মহিদুল হক। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20শে আগস্ট নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি উল্লেখ করে জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। এছাড়া ২৪-এর আন্দোলনে ঐক্যবদ্ধ সকল শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? জনসমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থা গত ১ বছর যাবৎ কি ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন? আপনারা সব সময় বলেন যে নতুন প্রজন্ম, আমরা কি পুরনো প্রজন্ম আর আপনারাই কি নতুন প্রজন্ম? কখনোই না। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই ২৪-এ বন্ধ হয়ে গিয়েছিল তখন অনেকেই আন্দোলন ক্ষান্ত দিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। এই বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে যারা ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে। সেই আন্দোলন ৫ই আগস্ট তার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে। কাজেই এটি ঐক্যবদ্ধ জনতার আন্দোলন, ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন, কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়। বিএনপি ক্ষমতায় গেলে পুঁজি বাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দরকারি সকল সংস্কারের আশ্বাসও দেন তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলেও জানান আমির খসরু। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। স্বাস্থ্য খাত সংস্কারে বরিশালের আন্দোলনকারীরা যে ৩ দফা দাবি তুলেছে তা যৌক্তিক, তবে তা বাস্তবায়নে দীর্ঘ সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। দুপুরে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা জানান। বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের সঙ্গে বিনা কারণে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। জনগণের ভোগান্তি হলে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পদক্ষেপ নিতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, এই আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ ফায়দা নিতে চায় কিনা তাও ভাবতে হবে। সভায় বিএনপি, জামায়াত, এনসিপি ও শিক্ষার্থীদের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। আমরা কি সরকারের সাথে বিনা কারণে বিরোধ সৃষ্টি করতে চাই, নাকি এইসব বিশৃঙ্খল সৃষ্টি করে অন্য কোনোভাবে ফায়দা লুটতে চাই, সেটাও আমাদেরকে আরেকবার চিন্তা করতে হবে। এই সুযোগ আমরা সবসময় দিতে চাই না। আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি, কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায়, তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি, জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে জব্দকৃত ১,৩২১ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে কক্সবাজার ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। গত ১ বছরে বিজিবি কক্সবাজার রিজিয়নের অধীনে ২,৩৩,৯৪৯টি ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল মদ, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে আজ এসব ধ্বংস করে বিজিবি। এ সময় মাদক নির্মূলে পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান।
এদিকে সকল আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন। তো আমরা এখানে মাদক দ্রব্য বন্ধ করার জন্য যে অবৈধ যেখান থেকে যে পাচার হচ্ছে বা বিভিন্ন হয়ে যাচ্ছে, আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্তঃসমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের অলরেডি আমার কাছে যেটুকু মনে হয় যে মাদক দ্রব্য অনেকটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি, এইটা আরও একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট করবে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক প্রবণ এলাকায় সকল শ্রেণী পেশার নাগরিক জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদক পাচার ও প্রতিরোধে আঞ্চলিক ভিত্তিতে সামাজিক সংগঠন তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন। জয়পুরহাট সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ 5 বিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ওই নাগরিকদের হস্তান্তর করা হয়। এ বিষয়ে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুদ্দৌলা জানান, 2020 সালে পরিবারসহ অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাঙাড়ি দোকানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন মুরাদ মোড়ল। সম্প্রতি দেশে ফেরার পথে গতকাল ভারতের বালুপাড়া এলাকা থেকে মুরাদ মোড়ল ও তার স্ত্রীসহ 3 সন্তানকে আটক করে বিএসএফ। আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেয়া হয়। পরে তাদের 5 বিবি থানায় হস্তান্তর করে বিজিবি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। এবার রেকর্ড গড়া সেঞ্চুরির স্বীকৃতি পেয়েছেন ডেভল্ট ব্রেভিস। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 56 বলে 125 রানের বিস্ফোরক ইনিংস খেলে আইসিসির র্যাঙ্কিংয়ে 80 ধাপ এগিয়েছেন বেবি এবি খ্যাত দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। আজ প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-20 ব্যাটারদের তালিকায় এই তথ্য উঠে এসেছে। র্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন শুভমান গিল, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা ও বাবর আজম। এদিকে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 56 বলে 125 রানের বিস্ফোরক ইনিংস খেলে প্রোটিয়াদের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেছেন 22 বছর বয়সী ব্রেভিস, যার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। বর্তমানে 614 রেটিং নিয়ে 21 নম্বরে আছেন ব্রেভিস। ক্ষোভ নিয়েই দল ছাড়ছেন পিএসজিকে ইউরোপীয় শিরোপার স্বাদ দেয়া গোলবারের প্রহরী জিয়ান লুইজি দোন্নারুমা। আজ টটেনহ্যামের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়ার প্রতিবাদে এই সিদ্ধান্তের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে দোন্নারুমা লেখেন, প্রথম দিন থেকেই হৃদয় দিয়ে খেলেছি, কিন্তু এখন কেউ চায় না আমি দলে থাকি। আবেগ ভরা এই পোস্টে ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পার্ক দ্য প্রিন্সেসে চোখে চোখ রেখে বিদায় না বললেও ভক্তদের ভালোবাসা আমি কখনো ভুলব না। এদিকে গত শনিবার লিলে থেকে লুকাস শেভালিয়েকে 4 কোটি ইউরো ট্রান্সফার ফিতে কিনেছে পিএসজি, যার সঙ্গে আরও 1 কোটি 50 লাখ ইউরো বোনাস যুক্ত হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে তাকেই পিএসজির নতুন নাম্বার 1 গোলরক্ষক হিসেবেই দলে আনা হয়েছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সচেষ্ট থাকবে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। এবং প্লট দুর্নীতির মামলায় হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।